أعوذ بالله من الشيطان الرجيم. জি সাইফুল ভাই। بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب ولا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. জি মাশাআল্লাহ, ধন্যবাদ সাইফুর রহমান ভাইকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এই পর্যায়ে আমাদের বাকি প্রোগ্রাম, আজকের যে মূল আলোচনা, আহ, আচ্ছা, বাকি আলোচনা এবং জি জি, হামিম ভাই। রাসেল ভাই, বাকি- জি সালামু ভাই, জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি ওয়ালাইকুম মিনাশ আসসালাম। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাশকৃত সম্মানিত মেধাবী ডক্টর বৃন্দ, আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে চতুর্থ ক্লাস। আজকে আমাদের ফোর্থ ইন্টারঅ্যাক্টিভ গ্রুপ ডিসকাশন। আমাদের আজকের টপিকস হচ্ছে হেপাটাইটিস, এ মেজর থ্রেট অফ লিভার। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে চাই মেইনলি ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কজ, হোস্ট, রিজার্ভয়ার, মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস, clinical feature of hepatitis, laboratory diagnosis, prevention and control, prognosis, then who are at risk, complications and repertory। এর সাথে আমরা শেষে জন্ডিস নিয়ে একটু ডিসকাস করব ইনশাআল্লাহ। তো আমরা যদি দেখতে চাই হোয়াট ইজ হেপাটাইটিস, আমরা সহজেই সবাই জানি যে হেপাটাইটিস হচ্ছে একটা ইনফ্লামেশন অফ দ্য লিভার, লিভারের প্রদাহ। আর এই লিভারের প্রদাহের মাধ্যমে লিভার মেইনলি হচ্ছে ড্যামেজ হয়ে যেতে পারে। দুই ধরনের হেপাটাইটিস আমরা নরমালি দেখি, একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস আর একটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, যেটা হচ্ছে লং টার্ম ইনফেকশন। ক্রনিক লং টার্ম ইনফেকশন যেটা অ্যাকিউট হেপাটাইটিস এবং ক্রনিক হেপাটাইটিস, দুই ধরনের হেপাটাইটিসই আমরা দেখি। এটিওলজিক্যাল টাইপস, কারণগত দিক থেকে হেপাটাইটিস বা কজেশনের উপরে ভিত্তি করে হেপাটাইটিস আমরা দেখি চার ধরনের। ভাইরাল হেপাটাইটিস, যেটা আমরা জানি যে হেপাটাইটিস এ, ভাইরাসেস এ বি সি ডি ই এন্ড জি, এই ভাইরাসগুলোর মাধ্যমে ভাইরাল হেপাটাইটিস হয়। অ্যালকোহলিক হেপাটাইটিস, আমরা আমাদের ক্লাসগুলোর প্রথম থেকেই বলছি যে অ্যালকোহল হচ্ছে লিভারের জন্য চরম একটা থ্রেট। এই জন্য অ্যালকোহলিক হেপাটাইটিস, অ্যালকোহলের কারণেও হেপাটাইটিস হতে পারে। টক্সিক হেপাটাইটিস, যে কোনো ধরনের পয়জন, কেমিক্যাল, মেডিসিন অর কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলোর কারণে টক্সিক কন্ডিশন বডিতে ডেভেলপ করে, দ্যাট মিন্স দ্যাট ইজ টক্সিক হেপাটাইটিস। আরেকটা বিষয় হচ্ছে অটো ইমিউন হেপাটাইটিস। অটো ইমিউন হেপাটাইটিস এটা একটা ক্রনিক টাইপ অফ হেপাটাইটিস, যখন ইমিউন সিস্টেম ডিরেক্টলি লিভারকে অ্যাটাক করে, ইমিউন সিস্টেম ডিরেক্টলি লিভারকে অ্যাটাক করে, এবং এটার কারণ হচ্ছে আননোন। তো তবে জেনেটিক্যালি বা এনভায়রনমেন্ট এগুলো এই অটোইমিউন হেপাটাইটিসের ক্ষেত্রে রোল প্লে করতে পারে। কমনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, এই দুইটা আমরা খুবই কমনলি দেখি। আমরা এখানে স্পেসিফিক ভাবে যদি আমরা একটা টেবিলের মাধ্যমে আমরা হেড টু হেড দেখতে চাই, সেটা হচ্ছে আমরা যদি যেমন হেপাটাইটিস এ বি সি ডি ই, এই পাঁচ ধরনের হেপাটাইটিসের আমরা যদি দেখি, ফার্স্ট ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড আমরা যারা বিএইচএমএস ডক্টর আমরা সবাই জানি যে সুপ্ত অবস্থা, মানে একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকার পরে যে সময় পর্যন্ত সে কোনো সিমটমস অ্যারাইজ করে না, এই সময়টাকে ইনকিউবেশন পিরিয়ড অথবা লেটেন্ট পিরিয়ড বলে। তো এই ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের 3 to 5 উইকস, এভারেজ 28 ডেজ।
এবং এটা শুধু লিভারের হেপাটোসাইটের মধ্যে মাল্টিপ্লাই করতে পারে হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস, এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 5 মাস ইনকিউবেশন পিরিয়ড, এবং এটা হচ্ছে এই বি ভাইরাসের কারণেই আমাদের যত সিরোসিস অফ লিভার বা হেপাটোসেলুলার কার্সিনোমা ওয়ার্ল্ড ওয়াইড যে হচ্ছে, এর মেজর কজ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস, এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 থেকে 180 দিন। এটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন, এটাও লিভার সিরোসিস করতে পারে। এবং হেপাটাইটিস ডি ভাইরাস, এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 26 সপ্তাহ। হেপাটাইটিস ই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 15 থেকে 64 সপ্তাহ। পজিটিভ এজেন্ট, আমরা স্বাভাবিকভাবেই পজিটিভ এজেন্ট হলো হেপাটাইটিস এর মেইন কজ হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, যেটা হচ্ছে এন্টারো ভাইরাস বা আরএনএ ভাইরাস বলে। আমরা জানি ভাইরাস দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। এটা নিয়ে আমরা কোনো একদিন কথা বলবো, হোয়াট ইজ ডিএনএ ভাইরাস এবং হোয়াট ইজ আরএনএ ভাইরাস। শুধু হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি সবগুলোই হচ্ছে আরএনএ ভাইরাস, এন্টারো আরএনএ ভাইরাস। এন্টারো মানে হচ্ছে যেটা ইন্টেস্টাইনের মধ্যে মেইনলি গ্রো করে বা যায়, বিশেষ করে আমাদের এন্টারো ভাইরাস। এন্টারো ভাইরাসের আরেকটা ডেফিনেশন আছে। আমরা এই এন্টারো ভাইরাস এর পরে আমরা দেখব হচ্ছে হোস্ট। মেইনলি হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসটা হচ্ছে হিউম্যান, হোস্ট হচ্ছে হিউম্যান। আমরা জানি যে এপিডেমিওলজিক্যাল যে ট্রায়াড, মানে একটা মানুষের শরীরে ডিজিজ হওয়ার জন্য তিনটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এজেন্ট, আরেকটা হচ্ছে হোস্ট, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। যদি এজেন্ট মানে হচ্ছে পজেশন অফ ডিজিজ, বা যেটা আমরা যেটাকে মাইক্রো অর্গানিজম বলি, এটা হচ্ছে, যদিও হোমিওপ্যাথিতে কজ অফ ডিজিজ হচ্ছে ডিফারেন্ট, যেটাকে আমরা ভাইটাল ফোর্সের উইকনেস বলি বা ইমিউন ডিফিসিয়েন্সি বলতে পারি, বাট এলোপ্যাথিতে যেটা মাইক্রো অর্গানিজমকে মেইনলি পজেশন বলা হয়, কজ যেটা সেটাই হচ্ছে এজেন্ট। দেন হচ্ছে হোস্ট। হোস্ট হচ্ছে কার শরীরের মধ্যে এটা মেইনলি গ্রো করবে বা ডিজিজ যার শরীরে হয় তাকে বলা হচ্ছে হোস্ট। যেমন এখানে হিউম্যান, চিলড্রেন মোর সাসেপ্টেবল, মানুষের শরীরে, মানে আর চিলড্রেন হচ্ছে আর মোর সাসেপ্টেবল, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে, মানে চিলড্রেনের ক্ষেত্রে এটা বেশি হয়, কিন্তু হলেও চিলড্রেনরা খুব বেশি মানে তাদের ক্ষেত্রে মাইল্ড অবস্থায় থাকে, খুব বেশি সিভিয়ার কন্ডিশনে তাদের শরীরে এটা দেখা যায় না। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিমটমস অ্যারাইজের দিক থেকে খুবই সিভিয়ার অবস্থা দেখা যায়। হেপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে অ্যাডাল্টস, চিলড্রেন, মোর কমন ইন চিলড্রেন ডিউ টু প্যারেন্টাল ট্রান্সমিশন। মানে হচ্ছে আমরা এখানে মোড অফ ট্রান্সমিশন যদি দেখি, সেখানে দেখা যায় আমরা পরবর্তীতে ট্রান্সমিশনটা দেখছি। তো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় মায়ের শরীরে যদি এই হেপাটাইটিস বি ভাইরাস থাকে, পেরিনেটাল ট্রান্সমিশন, তার মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে, প্লাসেন্টাল ট্রান্সমিশনের মাধ্যমে যে আসে সেটাকে পেরিনেটাল ট্রান্সমিশন। হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে অ্যাডাল্টস, চিলড্রেন। হেপাটাইটিস সি ভাইরাসের মাধ্যমে যে ক্রনিক লিভার ডিজিজ বা কার্সিনোমা অফ লিভার, এগুলো কিন্তু আমরা দেখি, এগুলো হয়ে যায়। হেপাটাইটিস ডি ভাইরাস, এখানে হেপাটাইটিস ডি ভাইরাসটা একা একা কিন্তু কারো শরীরে দেখা যায় না। যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে তার শরীরে হেপাটাইটিস ডি ভাইরাসটা অ্যাটাক করতে পারে। এছাড়া হেপাটাইটিস ই ভাইরাস আছে হিউম্যানস, ওমেন, প্রেগন্যান্ট ওমেন লিড টু ফালমিনেটিং হেপাটাইটিস, স্টিল বার্থ, অ্যাবর্শন, আইইউডি, এগুলোর মাধ্যমে। তো আমরা এখানে রিজার্ভয়ের, দেন আমরা দেখি মোড অফ ট্রান্সমিশনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে কিভাবে হেপাটাইটিসটা এই ভাইরাসটা ট্রান্সমিট করে। মোড অফ ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি দেখি ফিক্যাল অ্যান্ড ওরাল রুট। ফিক্যাল ওরাল রুট, আমরা ফিক্যাল ওরাল রুট মানে হচ্ছে, আমরা যদি সিম্পলি এটাকে এক্সপ্লেইন করতে চাই, যার শরীরে হেপাটাইটিস বি ভাইরাসটা আছে অথবা এ ভাইরাস আছে, বিশেষ করে এ ভাইরাসটা ফিক্যাল ওরাল রুট, এ ভাইরাস এবং ই ভাইরাস, এই দুইটা হচ্ছে ফিক্যাল ওরাল রুট। ফিক্যাল ওরাল রুট হচ্ছে একজন মানুষের শরীরে হেপাটাইটিস এ ভাইরাস আছে, সে যখন ডিফিকেশনের মাধ্যমে তার স্টুল যখন স্বাভাবিকভাবেই সেফটি ট্যাঙ্কি, যদি কোনো কারণে আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কি এবং সেফটি ট্যাঙ্কি, যেটা পানির ট্যাঙ্কি আর হচ্ছে আপনার দেখা গেল সেফটি ট্যাঙ্কি, কোনো কারণে দেখা গেল মিলে গেল, অথবা সুয়েরেজ লাইন এবং হচ্ছে পানির লাইন একই সাথে কোনোভাবে মিলে গিয়েছে, তো স্বাভাবিকভাবেই স্টুলের মধ্যে হেপাটাইটিস এ ভাইরাসটা থাকে। কারণ অনেক মানুষই দেখা যাচ্ছে যার শরীরে হেপাটাইটিস এ ভাইরাস আছে,
তার স্টুলের মাধ্যমে এটা শরীর থেকে পাস হয়। এটা দেখা গেল আমরা অনেক সময় দেখি যদি এই মানে পিওর ওয়াটার যদি আমরা না পান করতে পারি বা কোনো কারণে যদি সুয়ারেজ লাইন এবং হচ্ছে আমাদের ওয়াটার লাইন যেটা আমাদের পানির লাইন যদি একসাথে হয়ে যায়, তখন দেখা গেল এটা রিস্কটা বেড়ে যায়। ফিকেল ওরাল রুট, সে ফিসেস যখন সেখান থেকে ভাইরাসটা আমাদের পানির মাধ্যমে যদি আমাদের শরীরে মানে আমরা যখন ওই পানিটা খাই যে কোনোভাবেই হোক, হয়তো বিভিন্নভাবে, হয়তো আমি খাবার দাবার ধুয়ে নিচ্ছি অথবা আমি হাত ধুয়ে নিচ্ছি আমার মানে এভাবে করে দেখা গেল সেটা ওই হাত ধোয়ার পরেও দেখা গেল ওই হাতের মধ্যে ভাইরাসটা থেকে গেল, অথবা দেখা গেল ওই পানিটাই আমি ডিরেক্টলি পান করলাম পর্যাপ্ত পরিমাণে যে ফুটিয়ে ভাইরাসটাকে কমপ্লিট ডিস্ট্রয় করা না করে, তখন দেখা গেল সেটা আমাদের শরীরে চলে আসে। এই হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এটা হলো ফিক্যাল ওরাল রুট। এটার ফিসেস, সেরাম কন্টামিনেটেড হ্যান্ডস, আর্টেনসিলস, ওয়াটার ভেজিটেবল গ্রোন অন কন্টামিনেটেড ওয়াটার, মানে হচ্ছে আপনি ওই কন্টামিনেটেড ওয়াটারের মধ্যে দেখা গেল ভেজিটেবলস, ওইখানে ভেজিটেবলস আপনার দেখা গেল ওইখান থেকে ভেজিটেবলস এনে ভালোভাবে না ধুয়েই সেটাকে আমরা যদি মানে খেয়ে নিই তাহলে এই প্রবলেমটা বিশেষ করে হেপাটাইটিস এ ভাইরাসটা আসতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে পুয়ার স্যানিটেশনের জন্য। আর বি ভাইরাসটা কারো শরীরে যদি থাকে তাহলে কয়েকভাবে, যেমন প্যারেন্টেরাল মানে হচ্ছে যদি কোনো পুরুষের শরীরে আসে বা তার শরীর থেকে তার ওয়াইফের শরীর থেকে দেখা গেল তার বেবির শরীরে থ্রু প্লাসেন্টা, অথবা ব্লাড বর্ন কোনো ব্লাড দেখা যাচ্ছে একজনের শরীর মানে হেপাটাইটিস বি ভাইরাস ক্যারি করছে, তারই ব্লাডটা দেখা যাচ্ছে একজন সুস্থ মানুষ নিচ্ছে। সেক্সুয়ালি ট্রান্সমিট করে, যেটা আমরা অলরেডি বলেছি, হাজবেন্ডের শরীরে থাকে ওয়াইফের শরীরে আসতে পারে। নিডলস, এটা হলো অনেক সময় দেখা যাচ্ছে সেলুনের মধ্যে গেলে আমরা একই ব্লেড ইউজ করি, এই ক্ষেত্রেও আসতে পারে। আবার দেখা যাচ্ছে একই নিডল বারবার ইউজ করা হচ্ছে, একই সিরিঞ্জ বারবার ইউজ করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে মোর দ্যান ওয়ান সেক্স পার্টনার, যদি সেক্স পার্টনার একের বেশি থাকে, স্বাভাবিকভাবে কার শরীর থেকে আসলো, কেউ যদি আক্রান্ত থাকে তাদের শরীর থেকে আসতে পারে। পেরিনেটাল টেটু স্বাভাবিকভাবেই আমাদের এই মানে এখন আমরা হয়তো বাংলাদেশে অনেকেই দেখি, কিন্তু ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন কান্ট্রিতে মেইনলি এটা বেশি দেখা যায়। টেটুর মাধ্যমেও দেখা যাচ্ছে এটা হতে পারে। শেয়ারিং নিডল, যেটা অলরেডি বলেছি, ব্লাড ট্রান্সফিউশন, এগুলো হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি, এই তিন ভাইরাসেরই মোড অফ ট্রান্সমিশন সেম। আর হেপাটাইটিস এর বলছি, এ এবং ইর বলছি হলো ফিক্যাল ওরাল রুট। সাইন সিমটমস মোটামুটি প্রায় কাছাকাছি। আমরা সাইন সিমটমস যদি দেখতে চাই, ফার্স্ট হচ্ছে যদি কারো শরীরে হেপাটাইটিসটা আক্রান্ত করে, তার শরীরে মাইল্ড টু সিভিয়ার ফিভার। আবুল হাসান ভাই সাউন্ড ঠিক আছে? আপনার প্রবলেম মনে হচ্ছে। হালকা জ্বর অথবা তার চেয়ে তীব্র জ্বর দেখা যেতে পারে। ম্যালেজ, শরীরে একটু মেজমেজে ভাব দেখা যেতে পারে। লস অফ অ্যাপেটাইট, খাবারের মানে যে ক্ষুধা চলে যেতে পারে। ডায়রিয়া দেখা যেতে পারে। নৌশিয়া দেখা যেতে পারে। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট দেখা যেতে পারে। দেন হচ্ছে ডার্ক কালারড ইউরিন, ইউরিনের কালারটা হচ্ছে ডার্ক হয়ে যেতে পারে। এন্ড জন্ডিস দেখা যেতে পারে। জন্ডিস দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ যেহেতু লিভারকে অ্যাটাক করে। তো এগুলো হচ্ছে মেইনলি এই সাইন সিমটমস গুলো। এগুলোর সাথে আমরা যে সিরোসিস অফ লিভারের যে সাইন সিমটমস গুলো দেখেছি, হেপাটাইটিস বি যদি লিভারকে খুব বেশি অ্যাটাক করে ফেলে, হেপাটাইটিস বি সি একদম লিভার সিরোসিস হয়ে গেল, ক্রনিক লিভার ডিজিজ হয়ে গেল, লিভার সিরোসিস বা লিভার কার্সিনোমা হয়ে গেলে, তখন স্বাভাবিকভাবেই ওই যে লিভার সিরোসিসের ওই সিমটমস গুলো আরো ডেভেলপ করতে পারে। এছাড়া তার নৌশিয়া, যেমন হেপাটাইটিস ই ভাইরাসে নৌশিয়া, ভমিটিং, মাইল্ড ফিভার, জন্ডিস এগুলো দেখা যেতে পারে। এগুলো হচ্ছে লিভার এই হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস বা হেপাটাইটিসের আমরা সাইন সিমটমস। দেন হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে আমরা স্বাভাবিকভাবেই যদি দেখি যে আমরা প্রাথমিকভাবে আমরা কি পরীক্ষা করতে পারি, আমরা যদি এই অবস্থা দেখি, আমরা একটা রুটিন এক্সামিনেশনের মধ্যে লিভার ফাংশন টেস্ট এলএফটি অথবা এলএফটির সাথে চাইতে আরেকটু স্পেসিফিক আপনি এসজিপিটি বা এসডিওটি এগুলো আমরা দিতে পারি, সেরাম বিলিরুবিন দিতে পারি। এগুলোর সাথে কিন্তু এই হেপাটাইটিসের সাথে কিন্তু তার অনেক সময় জন্ডিস ডেভেলপ করে, অনেক সময় খাবারের যে
রুচিটা কমপ্লিটলি চলে যায়, কনস্টিপেশন ডেভেলপ করে, এগুলো আমরা মোটামুটি যখন দেখি আমরা স্বাভাবিকভাবে পেশেন্টকে আমরা ধারণা করি। আবার দেখা যাচ্ছে জন্ডিস ডেভেলপ করলে তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে পেশেন্টের লিভার রিলেটেড কোনো কমপ্লেন তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে তখন বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি এগুলো দেখার পরে যদি দেখি এগুলো মোটামুটি পজিটিভ, আচ্ছা আমাকে আমাকে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি একজন বলুন আমাকে শোনা যাচ্ছে? মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে রিসেন্টলি দেখুন তো। জি, নেটওয়ার্ক একটু প্রবলেম করছে তো তাই। ঠিক আছে, তো আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস নিয়ে বলছিলাম। তো এগুলো দেখার পরে আমরা যদি দেখি যে এসজিপিটি বা এএলটি যেটা, এটা যদি বেড়ে যায়, বিলিরুবিন লেভেলটা যদি বেড়ে যায় পেশেন্টের, আমরা স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করি যে পেশেন্টের হেপাটাইটিসের কথা চিন্তা করব। তো হেপাটাইটিস চিন্তা করলে আমরা পেশেন্টকে কিছু টেস্ট আমরা তখন আরও সাজেস্ট করি, বিশেষ করে অ্যান্টি-এইচএবি ইমিউনোগ্লোবিউলিন আইজিএম, অ্যান্টি-এইচএবি ইমিউনোগ্লোবিউলিন এম এগুলো, বা এইচবিএস-এজি, অ্যান্টি-এইচবিএস অ্যান্টিবডি, এইচবিসি অ্যান্টিজেন, এরকম যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো আমরা পেশেন্টের জন্য আরও স্পেসিফিক এই পরীক্ষাগুলো আমরা দিতে পারি। এগুলো হচ্ছে যে ভাইরাসের আমরা ধারণা করতে পারি ওই ভাইরাস। অনেক সময় দেখা যাচ্ছে কমনলি হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাসের মানে পরীক্ষাগুলো কমনলি দেওয়া হয়। বিশেষ করে আমরা হেপাটাইটিস বি, সি এগুলোই আমরা কমনলি দেখি, হেপাটাইটিস এও আমরা দেখি। এগুলো আমরা দেওয়ার পরে যদি পেশেন্টকে ডায়াগনোসিস করি যে পেশেন্ট এই হেপাটাইটিসে আক্রান্ত, স্বাভাবিকভাবে আমাদের জন্য ট্রিটমেন্ট প্যাটার্ন তো আমাদের জন্য আসলে সেম। তারপরেও আমরা আরেকটু সামনে যাই, তারপর ট্রিটমেন্ট অপশানে আসি। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ হেপাটাইটিস এ, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর হেপাটাইটিসের পেশেন্ট আমাদের কাছে কিন্তু আসে, বিশেষ করে অ্যাকিউট অবস্থায় যদিও পেশেন্ট আমাদের কাছে না আসে, যখন সে কেরিয়ার স্টেটে থাকে এবং ক্রনিক হেপাটাইটিসের পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে। তো আমাদের জন্য প্রয়োজন হচ্ছে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে কন্ট্রোল করা যায়, এটা আমাদেরকে ভালোভাবে জানা। তো হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে আমাদের হেলথ প্রমোশনটা মোটামুটি সবার ক্ষেত্রেই সেম। ফার্স্ট হচ্ছে আমরা তাদেরকে বোঝানো, কাউন্সেলিং করা, এনভায়রনমেন্টাল স্যানিটেশনের কথা আমরা খুব ভালোভাবে পেশেন্টকে বোঝানো, ফুড হাইজিনের কথা আমরা পেশেন্টকে বলা, বয়েলড ওয়াটার ইউজ করার ক্ষেত্রে, বয়েলড ওয়াটার মানে হচ্ছে আপনার পানি ফুটিয়ে খাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টদেরকে বলবো, হ্যান্ড ওয়াশিং বিফোর টেকিং ফুড অ্যান্ড মানে বিশেষ করে টয়লেট থেকে আসার পরে এবং হচ্ছে খাওয়ার আগে আমরা খুব ভালোভাবে হাত ধুয়ে খাওয়ার কথা আমরা বলবো, পার্সোনাল হাইজিন কমপ্লিট মেনটেন করতে বলবো, এবং কন্টামিনেটেড ফুড, ওয়াটার এগুলো স্বাভাবিকভাবেই আমাদেরকে অ্যাভয়েড করার জন্য পেশেন্টদেরকে বলবো। এটার সাথে যে সকল পেশেন্ট, যদি কোনো পেশেন্ট আক্রান্ত হয়ে যায় তাদের ক্ষেত্রে তো আসলে স্বাভাবিকভাবেই ট্রিটমেন্ট দিতে হবে, পাশাপাশি যারা আশপাশে আছে তাদের ক্ষেত্রে হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন দেওয়া যেতে পারে। তবে যদিও ভ্যাকসিনের বিষয়ে অ্যাজ এ হোমিওপ্যাথ আমাদের অনেক বক্তব্য আছে, আমরা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এটাকেও আমরা একটা প্রবলেম মনে করি এবং সেটার জন্য আমরা অনেকেই ভ্যাকসিন দিতে চাই না বা দিই না। যেহেতু আমরা ভ্যাকসিনেই বিশ্বাস করি না, খুব একটা অনেকেই ভ্যাকসিনে বিশ্বাস করি না, আমরা ভাইটাল ফোর্সকে নিয়ে চিন্তা করি, আমরা পেশেন্টের সাসেপ্টিবিলিটি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ভ্যাকসিনের বিষয়টা ডিফারেন্ট। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি রাসেল ভাই, আমাকে শোনা যাচ্ছে?
ডিসকানেক্ট। হ্যাঁ একটু ডিসকানেক্ট। আচ্ছা, ওকে হয়ে গেছে, ঠিক আছে। ওকে হয়ে গেছে। হামিম ভাইয়ের কি দুইটা আইডি নাকি? এখানে তো দুইটা আইডি শো করতেছে। জি, আমার দুইটা আইডি জি। আমাকে আচ্ছা, এখন শোনা যাচ্ছে ভাই? জি শোনা যাচ্ছে, জি। জি, আমরা যেটা বলছি প্রাইমারি প্রিভেনশনের ব্যাপারে বলছি, আমরা ভ্যাকসিনের বিষয়ে বলছি। সেকেন্ডারি প্রিভেনশন, যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, এবং ডেমনস্ট্রেশন অফ এইচআইভি অ্যান্টিজেন ইন ব্লাড স্টুলে যদি অ্যান্টিজেন দেখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই ওই যে ইমিউনোগ্লোবিউলিন দেওয়ার ক্ষেত্রে তখন বলা হয়, যেটাকে আমরা। এরপরে হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন, হচ্ছে যখন পেশেন্ট ডিজেবল হয়ে পড়ে, কোনো কারণে এই পেশেন্ট কাজকর্ম সব কিছুতেই অক্ষম হয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই সেই অবস্থায় আমাদের কি করা আছে, সে অবস্থায় আমাদেরকে পেশেন্টের এই ডিসেবিলিটি লিমিটেশনকে আমরা অবশ্যই চেষ্টা করব রিহেবিলিটেশনের মাধ্যমে, ট্রিটমেন্ট প্লাস রিহেবিলিটেশন, পেশেন্টের পুনর্বাসন, এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল করব। এরপর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ হেপাটাইটিস বি অ্যান্ড সি, এক্ষেত্রেও আমাদের ওই যে হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন, অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিজ অ্যান্ড কমপ্লিকেশনস, এই বিষয়গুলোর দিকে আমরা অবশ্যই দেখব। এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেজার, ব্লেড এগুলো ইউজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই পেশেন্টকে বলবো। বেরিয়ার মেথডস অফ কন্ট্রাসেপশন, এটা ইউজ করার ক্ষেত্রে বলবো, বিশেষ করে হাজব্যান্ডের শরীর থেকে যাতে কোনোভাবে ওয়াইফের শরীরে বা ওয়াইফের শরীর থেকে হাজব্যান্ডের শরীরে না যেতে পারে। এবং নিডেল, সিরিঞ্জ যেগুলো স্টেরাইল করে নিতে বলবো। মাল্টিপল সেক্স পার্টনার অ্যাভয়েড করার ক্ষেত্রে অ্যাভয়েড কন্ট্যাক্ট অফ বডি ফ্লুইড, বিশেষ করে আমাদের যাদের অলরেডি আপনার আছে হেপাটাইটিস আছে, তাদেরকে তাদের বডি ফ্লুইড কন্ট্যাক্টকেও অ্যাভয়েড করতে বলবো। বিশেষ করে অনেক সময় দেখা যায় স্যালাইভেশন বা এগুলোর দিক থেকেও আমরা স্পেসিফিক প্রোটেকশন হচ্ছে ভ্যাকসিনেশনের কথা বলা হয়েছে, স্পেসিফিক প্রোটেকশন। বন্ধুরা ভুল দিয়ে দিত একটা মানে খুশি তাড়াতাড়ি দিয়ে বলছে শুক্রবার তোরাই নেবে দাদা, এগুলো আবার দিবেন না আজকালটা পড়াতে পারতাম কত খাপটা একসাথে করে আমরা তাড়াতাড়ি আনমিউট করে কথা বলেন। জি, জি। এরপর আমরা এই বিষয়গুলো দেখলাম। তো আমরা যত আর্লি ডায়াগনোসিস করতে পারবো, তত আর্লি পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করতে পারবো, এটাই হলো মেইন কথা। আর্লি ডায়াগনোসিসটা এর জন্য ইম্পর্টেন্ট। তো অনেক সময় দেখা যায় আর্লি ডায়াগনোসিস আসলে সম্ভব হয় না। আমরা স্বাভাবিকভাবেই অনেক সময় দেখি যে ভাইরাস কখন দেখা যায়, কখন পাওয়া যায়। একটা পেশেন্ট মেডিকেল করতে গেছে, মেডিকেলের জন্য দেশের বাইরে যাবে, এই জন্য সে কিছু টেস্ট করতে গেছে, তখন স্বাভাবিকভাবে ধরা পড়ে তার শরীরে ভাইরাস আছে। তো এগুলো তাদের জন্য অবশ্যই ভালো যে একদম আর্লি ডায়াগনোসিস, সিমটমস অ্যারাইজ করার আগেই ডায়াগনোসিস করা সম্ভব হয়েছে। কিন্তু যদি সিমটমস অ্যারাইজ করে, কখন একদম সিভিয়ার স্টেজে সিমটমস অ্যারাইজ করে, তো সিমটমস অ্যারাইজ করলে অনেক সময় পেশেন্টের জন্য খুব ভালো অনেক সময় করা সম্ভব হয় না। এরপর আমরা কমপ্লিকেশনস, আসলে স্বাভাবিকভাবে হেপাটাইটিসের ক্ষেত্রে যে কমপ্লিকেশনসগুলো আমরা দেখি, সেটা হচ্ছে হেপাটোসাইট বা হেপাটিক, যে লিভারের যে সেলগুলো আছে এগুলোর মধ্যে নেক্রোসিস ডেভেলপ করে, বিশেষ করে বি, সি, ডি, ই এগুলোর ক্ষেত্রে। ক্রনিক হেপাটাইটিস, কোলেস্টেটিক হেপাটাইটিস সিনড্রোম, অনেক সময় দেখা যায় হেপাটাইটিসের জন্য তার যেই বিশেষ করে বিলিরুবিন বাইল প্রোডাকশন ঠিকভাবে হচ্ছে না লিভার থেকে, আর বাইল প্রোডাকশন না হওয়ার কারণে বা বাইল প্রোডাকশন হচ্ছে, সেটা যখন আমাদের বাইল
কি বলে পিত্তথলি আর কি, পিত্তথলিতে স্টোন ডেভেলপ করে এই কমপ্লেনগুলোর সাথে। এগুলোর সাথে দেখা যাচ্ছে বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, তখন পেশেন্টের প্লুরাইটাস, ডার্ক ইউরিন, লাইট স্টুল, হাইপার বিলিরুবিনেমিয়া, অ্যালকালাইন ফসফেট এলিভেশন, এই প্রবলেমগুলো আমাদের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। এখন নন ইনফেকশিয়াস হেপাটাইটিসের যে কারণ স্বাভাবিকভাবেই আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলিক হেপাটাইটিস। আর অ্যালকোহলিক হেপাটাইটিসের ক্ষেত্রেও আমরা যে ফ্যাটি লিভারের যে বিষয়টা পড়েছি বা লিভার সিরোসিস পড়েছি, এখানে আমরা দেখেছি যে একটা পেশেন্টের লিভার কিভাবে ডিস্ট্রয় হয়ে যায় অ্যালকোহলের মাধ্যমে। তো এই হলো বিষয়। আর আমরা যদি দেখি লিভার সিরোস মানে লিভারে যদি হেপাটাইটিস যদি হয়, হেপাটাইটিস হলে লিভারে আর কি প্রবলেম হতে পারে? আমরা স্বাভাবিকভাবে লিভারে যদি হেপাটাইটিস যদি হয়, তাহলে লিভারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লিভার ঠিকভাবে লিভার ফেলিওর আর কি, লিভার ঠিকভাবে ফাংশনস করতে পারে না। লিভার সিরোসিস একদম লাস্ট স্টেজে, লিভার ক্যান্সার একদম লাস্ট স্টেজে, কিন্তু প্রথমেই লিভারে যখন একটা ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনটা সামহাউ হয়তো যে কোনোভাবে ভালো হয়ে গেল, আপনি ট্রিটমেন্টের মাধ্যমে অথবা দেখা যাচ্ছে আপনার ভাইটাল ফোর্সের মাধ্যমে ভালো হয়ে গেলে কিন্তু সেখানে কিছু স্কার টিস্যু ডেভেলপ করে, সব সময় উন্ড হিলিং এর মাধ্যমে স্কার টিস্যু। আর স্কার টিস্যু যখনই ডেভেলপ করে তখনই লিভারটার মধ্যে ফাইব্রোসিস, ফাইব্রাস টিস্যু বা স্কার টিস্যু এগুলো ডেভেলপ করে। লিভার তার নর্মাল যে ইলাস্টিসিটি এটা ডিস্ট্রয় হয়ে যায়, ইলাস্টিন কোলাজেন রেশিওটা নষ্ট হয়ে যায়, যার ফলে লিভার হার্ড হয়ে যায়। হার্ড হয়ে যাওয়ার কারণে লিভার স্বাভাবিকভাবে তার যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন মানে কনস্ট্রিক্ট হয়, রিল্যাক্স হয়, এই বিষয়গুলো আর সম্ভব হয় না, যার ফলে লিভার আস্তে আস্তে করেই হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো আমরা এটা দেখি লিভার হেপাটোমেগালি ডেভেলপ করতে পারে, তখন স্বাভাবিকভাবেই আমরা লিভারকে যদি প্যালপেট করে দেখি তখন বুঝতে পারবো যে লিভারটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা একটা পেশেন্টকে যে ল্যাবরেটরি ডায়াগনোসিসের কথা আমরা বলেছি, তার পাশাপাশি আমরা পেশেন্টকে অবশ্যই একটা পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো অবশ্যই দেখবো। ল্যাবরেটরি অ্যানালাইসিসের আগে পেশেন্টের হিস্ট্রি দেখবো, তার ফিজিক্যাল এক্সামিনেশনগুলো দেখবো। আর ফিজিক্যাল এক্সামিনেশনের যে 4টা পার্ট আছে, বিশেষ করে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এগুলো অবশ্যই আমরা পেশেন্টকে চিন্তা করব। আমরা যদি ইন্সপেকশন করি, একটা ইন্সপেক্ট করলে স্বাভাবিকভাবেই আমরা কি দেখব? আমরা একটা পেশেন্টকে দেখে তার পেটের অবস্থাটা, পেট দেখলে আমরা ভিজুয়াল এক্সামিনেশন দেখে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তার পেটের শেপটা কেমন, স্কিনে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, স্কিনে কোনো মাস আছে কিনা, টিউমার টাইপের কোনো কিছু বা ফুলে গিয়েছে, সোয়েলিং আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখবো। মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল উইথ রেসপিরেশন, পেশেন্টকে শ্বাস নিতে বলবো এবং অ্যাবডোমিনাল মুভমেন্টটা দেখবো। যদি কোনো অ্যাবনর্মালিটিস ডিটেক্ট করি ইন্সপেকশনের মাধ্যমে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই আমরা কি করব? আমরা একটা ক্লু পেলাম যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্যাথোলজি, তার পেটের ভিতরে কোনো একটা প্রবলেম আছে। এরপরে আমরা আবার প্যালপেট করব, ইন্সপেকশনের পরে আমরা প্যালপেশন করব, তারপর হচ্ছে পারকাশন করব, দেন অসকালটেশন করব, এগুলোর মাধ্যমে আরো কনফার্ম হবো, দেন ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা পেশেন্টকে পাঠিয়ে দেব। পেশেন্টের শরীরে হাত দেওয়াটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে, অবশ্যই পেশেন্ট খেয়াল করে চিন্তা করতে হবে, পুরুষ মহিলা ডক্টর কি মানে এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তো এগুলো খেয়াল করেই পেশেন্টের মানে ইনভেস্টিগেশন মানে বিশেষ করে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা আমাদের করার জন্য চেষ্টা করতে হবে। এখন আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের ট্রিটমেন্ট আমাদের ক্ষেত্রে আসতে পারে? অবশ্যই আমরা যে বিষয়গুলো বলছি, আমরা পেশেন্টের ম্যানেজমেন্ট কি দিতে পারি সেটাও বলেছি। এই পেশেন্টের এখন আমরা দেখব যে কি মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে আমরা কি সাপোর্ট পেশেন্টের ক্ষেত্রে দিতে পারি। আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে আমরা যদি ক্যান্ট রেপার্টরিতে যাই, ক্যান্ট রেপার্টরির 553 নম্বর পৃষ্ঠা যাদের আছে তারা একটু নোট করে রাখতে পারেন। 553 নম্বর পৃষ্ঠা ক্যান্ট রেপার্টরি। এখানে আমরা লিভার অ্যাবডোমেনে যাব। অ্যাবডোমেন চ্যাপ্টারে গেলে লিভার এন্ড রিজিয়ন অফ, এখানে গেলে আমরা মোটামুটি লিভার রিলেটেড বা লিভারের রিলেটেড যে মেডিসিনগুলো এগুলোর একটা লিস্ট আমরা দেখব। তো সবচেয়ে ভালো হয় আমরা প্রত্যেকটা মেডিসিন যদি হেড টু হেড কম্পারিজন করে স্টাডি করতে পারি, তাহলে আমাদের জন্য ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ডক্টর নেশ, আপনারা যদি তার ডক্টর নেশের লিডার্স থেকে সালফার মেডিসিনটা পড়েন, দেখবেন যে উনি সেখানে অনেকগুলো বিষয় বলেছেন। একটা কথা বলেছেন যে আমরা অনেক মেডিসিন শেখার চিন্তার চাইতে যদি 1টা 2টা বা 10টা বা 20টা মেডিসিন
একদম আদ্যপ্রান্ত খুবই কম্পারেটিভ ডিসকাশন, তার রেপার্টরি, তার মানে একদম বিস্তারিত যদি আমরা শিখতে পারি, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে একটা দুইটা পাঁচটা বা 10টা বা 20টা মেডিসিনই আমাকে অনেক হেল্প করবে, বিশেষ করে পলিক্রেস্ট মেডিসিনগুলো। তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে করে মেডিসিন বিস্তারিত মানে পড়ার মাধ্যমে আমরা অ্যাকর্ডিং টু পেশেন্ট ইন্ডিভিজুয়ালিটি আমরা মেডিসিন সিলেকশন করব। কিন্তু এখান থেকে আপনি যদি ক্যান রেপার্টরি পড়ে কারো কাছে যদি মার্বি রেপার্টরি থাকে, সেখানে আপনারা প্রায় 1420 1421 এই 2 পৃষ্ঠার মধ্যে মার্বি রেপার্টরিতে গেলে আরো একটু সুবিধা হয়, কারণ সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আরো বেশি চ্যাপ্টার থাকে। লিভার আলাদা একটা চ্যাপ্টারই আছে, ওই লিভারে যদি আমি ঢুকি তাহলে হেপাটাইটিস ইনফেকশন, এই হেপাটাইটিস ইনফেকশন থেকে এটা আপনি লিভারে গিয়েও পেতে পারবেন। আবার দেখা যাচ্ছে মার্বি রেপার্টরিতে ডিজিজ একটা চ্যাপ্টার আছে, শুধু ডিজিজ, ওই ডিজিজ চ্যাপ্টারে ঢুকলেও আপনি হেপাটাইটিস পাবেন। সেম মেডিসিনগুলোই আছে, আমরা স্বাভাবিকভাবে এই মেডিসিনগুলো বেশি ব্যবহারও করি। অ্যাকোনাইট, আর্সেনিক, বেলেডোনা, কার্ডুয়াস মেরিয়ানাস, চেলিডোনিয়াম, চায়না, লাইকোপোডিয়াম, নেট্রাম সালফ, নাক্সবোম, ফসফরাস, এই মেডিসিনগুলো আমরা একদমই বলা যায় যে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমাদের এই মেডিসিনগুলো আসে। তো আমরা এই মেডিসিনগুলো আর একটু ভালোভাবে যদি শিখতে পারি, তাহলে এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করতে আমাদের জন্য সুবিধা হবে। এই হলো আমাদের আজকে হেপাটাইটিসের উপরে আলোচনা। আমি যেহেতু লিভারের উপরে আমরা মোটামুটি শেষ করতে চাই, জন্ডিস নিয়ে অনেক জায়গায় মানে আমরা বলেছি, প্রত্যেকটা আলোচনায় জন্ডিস নিয়ে কথা হয়েছে। আমি একদম সংক্ষেপে জন্ডিস নিয়ে একটু আলোচনা করে আমাদের আজকে আলোচনা শেষ করব। জন্ডিস তো স্বাভাবিকভাবে আমরা জানি ইউলোইশ ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন, এগুলোর ইউলোইশ ডিসকালারেশন, হলদে ভাব, বিশেষ করে বিলিরুবিন যখন বেড়ে যায় তখন এই জন্ডিসকে আমরা, বিশেষ করে বিলিরুবিন আমরা জানি যে বিলিরুবিন লেভেলটা যখন স্বাভাবিকভাবেই 1 এর উপরে চলে যায়, তখন আমরা স্বাভাবিকভাবেই পেশেন্টের জন্ডিস আসলে স্বাভাবিকভাবেই নিজে কোনো ডিজিজ না, কিন্তু জন্ডিস হচ্ছে অনেক ডিজিজের জন্ডিস নিজে কোনো ডিজিজ না, বাট জন্ডিস হচ্ছে অনেক ডিজিজের আপনার হচ্ছে লক্ষণ। অনেক ডিজিজ, যেমন জ্বর আলাদা কোনো রোগ না, কিন্তু জ্বর অনেক রোগের কারণে জ্বর হয়, একইভাবে জন্ডিস অনেক রোগের কারণে জন্ডিসটা ডেভেলপ করে। তো জন্ডিস হচ্ছে, এরপরে হলো বিলিরুবিন মেটাবলিজম, এটা আমরা একদিন আলোচনা করেছি। আমরা জানি যে হিমোগ্লোবিন থেকেই মেইনলি হচ্ছে, হিমোগ্লোবিনে হিম এবং গ্লোবিন দুটো বিষয় থাকে। তো হিম ভেঙে মেইনলি হিম অক্সিজেনেজের মাধ্যমে বিলিবার্ডিন থেকে বিলিবার্ডিন রিডাক্টেজের মাধ্যমে আনকনজুগেটেড বিলিরুবিন, এবং তারপর হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, দেন বাইল, ইউরোবিলিনোজেন, স্টারকোবিলিন। ইউরোবিলিনোজেন যেটা মেইনলি হচ্ছে ইউরিনারি ইউরোবিলিনোজেন, অনেক সময় দেখা যাচ্ছে কিডনির মাধ্যমে এক্সক্রিট হয়ে যায়, স্টারকোবিলিনোজেন হয়ে ফিসেস বা স্টুলের মাধ্যমে এক্সক্রিট হয়ে যায়। এটা হলো বিলিরুবিন মেটাবলিজমের একটা ধাপ। আচ্ছা, জন্ডিসের যে কারণগুলো আমরা স্বাভাবিকভাবে যদি স্লাইড ছাড়াও আমরা বলতে পারি, জন্ডিসের মেইনলি যে কারণগুলো দেখা যায় সেটা হচ্ছে কোলিসিস্টাইটিস বা কোলিলিথিয়াসিসের কারণে জন্ডিস হতে পারে। লিভার কোনো কারণে ড্যামেজ হয়ে গেলে জন্ডিস ডেভেলপ করতে পারে। আমাদের যে হেপাটাইটিসগুলোর কথা বলছি, যে হেপাটাইটিস এ, বি, সি, এন, এগুলোর মাধ্যমে জন্ডিস হতে পারে। অ্যালকোহল যারা বেশি কনজাম করে তাদের ক্ষেত্রে জন্ডিস হতে পারে। কিছু মেডিসিনের কারণে জন্ডিস ডেভেলপ করতে পারে। তো জন্ডিসের কারণে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে বাইল ডাক্ট, এই বাইল ডাক্ট অবস্ট্রাক্ট যদি হয়ে যায় গলস্টোনের মাধ্যমে, অথবা দেখা যাচ্ছে আপনার প্যানক্রিয়াটিক টিউমারের মাধ্যমে, অথবা গল ব্লাডার ক্যান্সারের মাধ্যমে, অথবা একদমই একটা মানে আপনার ওয়ার্ম বা কৃমির মাধ্যমেও যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, তাহলেও জন্ডিস ডেভেলপ করতে পারে। সো জন্ডিসের অনেকগুলো টাইপস আছে, হেপাটোসেলুলার জন্ডিস, হেমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, এই ধরনের অনেকগুলো টাইপস আছে। আমরা হোমিওপ্যাথিক ডক্টরদের কাছে আমি মনে হয় এই পর্যন্ত অনেক পেশেন্ট আমাদের সবাই দেখেছেন যে নিউবর্ন জন্ডিস বা নিউনেটাল জন্ডিস নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। নিউনেটাল জন্ডিস নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে। এক্ষেত্রে একটু বলতেই হয় যে নিউনেটাল জন্ডিস এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমরা দেখি এই ধরনের কেসে একটা পেশেন্টকে, কিছু পেশেন্টকে মানে আপনার বিশেষ করে শিশু হসপিটালে যাওয়ার পরে তারা একদমই আপনার ফটোথেরাপি দিয়ে একদম অস্থির, তার শরীরে প্রচুর পরিমাণে ইনজেকশন, স্যালাইন দিয়ে ছোট বাচ্চাদেরকে একদমই অনেক মানে কষ্ট দেয়।
তো এটা আসলে তাদের ট্রিটমেন্টেরই একটা পার্ট। বাট আমাদের কাছে যদি এই সকল পেশেন্ট আসে, একদম সামান্য ট্রিটমেন্টে এই সকল পেশেন্ট ভালো হয়ে যায়। আর স্বাভাবিকভাবে তাদের জন্য একটা বড় ম্যানেজমেন্ট হচ্ছে তাদেরকে ওই যে রোদে ভিটামিন ডি যদি তাদেরকে দেওয়া যায় সকালবেলা, বিশেষ করে কিছু সময়ের জন্য রোদে রাখলে, আর আমাদের কিছু মেডিসিন, একদম সিম্পল কিছু মেডিসিন দিলেই পেশেন্ট ভালো হয়ে যায়। এই ধরনের পেশেন্ট আমরা দেখেছি শিশু হসপিটাল থেকে। এই পেশেন্ট মানে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে আসছে পেশেন্টের বাচ্চার উপরে টর্চার দেখে। তো আমাদের কাছে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টে সহজেই পেশেন্ট ভালো হয়ে গিয়েছে। তো এর আমরা নর্মাল বিলিরুবিন লেভেল, এটা তো অলরেডি আমরা জানি যে 0.2 টু 0.8 মিলিগ্রাম এলডারলি পেশেন্টের ক্ষেত্রে, নিউবর্নের ক্ষেত্রে 0.8 থেকে 12 মিলিগ্রাম। তো অ্যাডাল্টের ক্ষেত্রে যদি 12 মিলিগ্রামের উপরে চলে যায় তাহলে এটা ক্রিটিক্যাল ভ্যালু। নিউবর্নের ক্ষেত্রে 15 মিলিগ্রামের উপরে চলে গেলে এটা ক্রিটিক্যাল ভ্যালু। এবং ফিকেল ইউরোবিলিনোজেন বা ইউরিন, এগুলো দেখা যেতে পারে। ফিকেল ইউরোবিলিনোজেন দেখা হয় জন্ডিসের ক্ষেত্রে। জন্ডিসের যে সিমটমস গুলো আমরা দেখি, স্বাভাবিকভাবে ফিভার দেখি, চিলস মানে শীত ভাব, অ্যাবডোমিনাল পেইন, ফ্লু লাইক সিমটমস, স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়, ডার্ক কালার ইউরিন বা ইয়েলো কালার ইউরিন, খেজুর খাও না? এই বিষয়গুলো আমরা দেখি। খেজুর খাও? জন্ডিস ডায়াগনোসিসের জন্য বিলিরুবিন টেস্ট করলেই হয়ে যায়। আরো এরকম মানে কোন সময় ফ্যাক্টরগুলো আছে। কাগজরাইতে খায় না, দুবারও খায়। মাজাহার ভাই একটু মিউট করে দেন। জন্ডিসের ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য লিভার, ইনফ্লামেশন অফ দ্য বাইল ডাক্ট, অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট, হেমোলাইটিক অ্যানিমিয়া, গিলবার্ট সিনড্রোম, কোলিস্টেসিস, এই বিষয়গুলো। এরপরে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস অলরেডি বলেছি জন্ডিসের ক্ষেত্রে। মোটামুটি এই বিষয়গুলোর সাথে আমরা আল্ট্রাসোনোগ্রাম করেও কিন্তু পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাম করে জন্ডিস, অথবা দেখা যাচ্ছে আপনার জন্ডিস হলে পেশেন্ট আল্ট্রাসোনোগ্রাম দিতে পারি লিভার কি অবস্থা এটা দেখার জন্য। হেপাটাইটিস হলেও আমরা আল্ট্রাসোনোগ্রামটা সাজেস্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা জন্ডিসের মধ্যেও নর্মাল লিভার এবং জন্ডিসের ক্ষেত্রে লিভার, এটার মধ্যে আল্ট্রাসোনোগ্রামে পার্থক্য আসে, সেটা দেখেও বোঝা যায়। জন্ডিসের ক্ষেত্রে আমাদের যে রেপার্টরিতে আমরা যদি একদমই ডিরেক্টলি চলে যাই, রবিন মার্ফির রেপার্টরিতে আপনি যদি 435 নম্বর পৃষ্ঠায়, আমরা বিশেষ করে ডিজিজ চ্যাপ্টারে জন্ডিস প্রায় 126টা মেডিসিন এখানে লিস্ট আছে। ইউলোনেস, আই ইউলোনেস, স্কিন ইউলোনেস, এভাবেও আমরা সাবরুব্রিক ধরেও যেতে পারি, মানে এভাবেও আমরা যেতে পারি। এবার আমরা একদমই শেষ দিকে জাস্ট সংক্ষেপে দুইটা কেস বলে আমি শেষ করব। অনেকেই কেসের ব্যাপারে খুবই আগ্রহী থাকেন। আসলে কেস কিছুই না, কেস হচ্ছে আমার আপনার কাছে। পেশেন্টকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, পেশেন্টকে আমরা যেভাবে পেশেন্টের কেস রেকর্ড করি, কেস রেকর্ড করে অ্যানালাইসিস, অ্যানামনেসিস এর মাধ্যমে যখন আমরা একটা মেডিসিন সিলেকশন করি, সে যে কোনো মেডিসিনই আসতে পারে। যেমন আমি একটা পেশেন্টের কথা বলতে পারি, মিস্টার রাসেল। আমি ছোট নিউনেটাল জন্ডিস বা নিউনেটাল হেপাটাইটিস, জন্ডিসের পরে হেপাটাইটিস, এই ধরনের পেশেন্ট অনেক দেখেছি। বড়দের ক্ষেত্রে আমি দেখার সুযোগ কম হয়েছে। তারপরে আমার কাছে সবগুলো কেস তো আর আগে ওইভাবে আসলে রেডি করেও রাখা হয় নাই যে আমার কখনো এটা প্রয়োজন হবে। 2020 সালের একটা পেশেন্টের ক্ষেত্রে বলতে পারি, 7 বছরের একটা বাচ্চা, হেপাটাইটিস উইথ জন্ডিস দেখা গেছে। পেশেন্টের 101 ডিগ্রি জ্বর ছিল, 101 ডিগ্রি ফারেনহাইট। পেশেন্ট হ্যাড অ্যাকিউট পেইন, মানে তার দেখা যাচ্ছে লিভার রিজিয়ন এবং পেটের মধ্যে ব্যথা ছিল, নাভির আশপাশে ব্যথা ছিল, লিভারটা ফুলে গিয়েছে, টেন্ডারনেস, ব্যথা ছিল। এই বিষয়গুলোর সাথে খাবার দাবারের রুচি ছিল না, মুখে তিতে, বিটার টেস্ট, মাথা ব্যথা, নোশিয়া, ইয়েলো কালার অফ হোয়াইট পোর্শনস অফ দ্য আইস, মানে চোখের জন্ডিস ডেভেলপ করেছিল। এগুলাতে ব্লাড টেস্টের রিপোর্টে দেখা গিয়েছে এই পেশেন্টের প্রায় বিলিরুবিন লেভেল 12 মিলিগ্রাম পার 100 মিলিলিটার অফ ব্লাড, যেটা নর্মাল আমরা জানি যে 0.3 টু 1 মিলিগ্রাম। অনেক সময় দেখি 0.3 থেকে 0.8, এটাও অনেক জায়গায় নর্মাল দেখা যায়। আমি এই বিষয়গুলোর সাথে যেটা দেখেছি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই পেশেন্ট
টেন্ডার অ্যান্ড সোর টু টাচ, আপনি যখনই ধরতে যাবেন পেশেন্ট খুবই মানে ব্যথা অনুভব করবে এবং হাঁটাচলা করার সময় সে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এর পাশাপাশি তার যে মেন্টাল সিম্পটমসগুলো আমি পেয়েছি একদম সংক্ষিপ্তভাবে বলি, যে পেশেন্ট নড়াচড়ায়, যে কোনো ধরনের নড়াচড়ায় পেশেন্টের প্রচণ্ড অ্যাগ্রাভেশন এবং কোনো ধরনের ডিস্টারবেন্স, সে একদম কুল প্লেসে থাকতে চায়। মেন্টাল ফিজিক্যাল সকল ক্ষেত্রে সে একদমই রেস্ট, কুল প্লেস, লাইং, শুয়ে থাকতে চায়। সে বসতে মানে ক্যান্টস, মানে সে বসতে পারে না, বিছানায় যে একটু বসবে সেই বসাটাও তার পক্ষে সম্ভব হয় না। ইভেন তার প্রচণ্ড পানির পিপাসা আছে, তারপরও সে এই পানি খাওয়ার জন্য সে উঠে বসে না। এই বিষয়গুলোর সাথে পেশেন্টের আরও কিছু বিষয় ছিল। পেশেন্ট খুবই রাগী ছিল, বিলিয়াস টেম্পারামেন্ট ছিল, তার প্রকৃতিটা ছিল সে সহজেই অনেক বেশি উত্তেজিত ছিল, অনেক বেশি রাগী ছিল। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই ব্রায়োনিয়া প্রেসক্রিপশন করার পরে পেশেন্ট অনেকটাই বেটার ফিল করছে। বিশেষ করে তার জ্বর থেকে শুরু করে আদার সিমটমসগুলো, তার স্কিনের যে ইচিং থেকে শুরু করে এই সকল কন্ডিশনই বেটার ফিল করছে। এবং লাস্ট পেশেন্টকে আমরা দেখি যে পেশেন্টের ওই যে শেষে একটা সিমটমস ছিল, তার স্কেপুলার নিচে পেইন, বিশেষ করে তার এই যে রাইট সাইড অফ আপার অ্যাবডোমেনের এই পেইনের সাথে তার স্কেপুলার নিচে পেইন, রাইট স্কেপুলার নিচে পেইন, এখানে পেইনটা এক্সটেন্ড করে, এই জন্য তাকে আদার সিমটমসগুলো কনসিডার করে চিলিডোনিয়াম দেওয়া হয়েছে 30, তাতে পেশেন্ট কমপ্লিটলি বেটার। আরেকটা পেশেন্ট এরকমই প্রায়, যাই হোক ওই পেশেন্টেরও মেডিসিন ছিল ব্রায়োনিয়া এবং চিলিডোনিয়াম একই রকম, মানে ব্রায়োনিয়ার পরে চিলিডোনিয়াম। আমি এট এ টাইম একটা মেডিসিনের বেশি আমি প্রেসক্রিপশন করি না, সেক্ষেত্রে ব্রায়োনিয়া দেওয়ার পরে যখন দেখা গেল যে আর রেজাল্ট আসছে না, তখন আমি চিলিডোনিয়াম প্রেসক্রিপশন করছি। তাতে পেশেন্ট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই পেশেন্টগুলো ভালো হয়ে গিয়েছে। হেপাটাইটিস বি ভাইরাসের পেশেন্ট দেখেছি, এই পেশেন্টরা আসলে দীর্ঘমেয়াদী আমাদের কাছে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে তারা দেখা গেল এলোপ্যাথিক ডক্টরের কাছে যেরকম দীর্ঘমেয়াদী একটা পেশেন্ট পড়েই থাকে, তো সেটা আমরা অনেক সময় দেখে মানে পাই না আর কি। এই পেশেন্ট আমাদের কাছে কিছুদিন ট্রিটমেন্ট করে চলে যায়। এই জন্য হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাসের পেশেন্ট লং টাইম ট্রিটমেন্ট করেছে এরকম পেশেন্ট আমার খুবই কম। তবে আমার কাছে অনেক পেশেন্ট আসছে, যদিও পেশেন্টরা পেশেন্টের সাইন সিমটমস আমাদের ট্রিটমেন্টে কমপ্লিটলি চলে গিয়েছে, বাট ক্যারিয়ার স্টেটে পরবর্তীতে পরীক্ষা করেও দেখা গিয়েছে যে আসলে তার মানে ক্যারিয়ার স্টেটে হেপাটাইটিসটা রয়ে গিয়েছে, বি ভাইরাসটা রয়ে গিয়েছে। এরকম পেশেন্ট বেশ কিছু পেশেন্ট দেখার সুযোগ হয়েছে। তো এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন বা আজকের আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সংযোজন থাকে, কেস এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ মানে থাকে, আপনারা অবশ্যই কথা বলবেন। প্রোগ্রামের মডারেটর আছে রাসেল মাহমুদ, আপনাকে অনুরোধ করবো বাকি অংশটুকু আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজারুল ইসলাম পঞ্চম ব্যাচ, বাগেরহাট থেকে বলছিলাম। আমিন ভাই, ভাই জি মাদার ভাই বলেন। ভালো আছেন? কেমন আছেন? সেটা হলো কি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, বন্যায় খুব অসুবিধা, তারপর আলহামদুলিল্লাহ। তো সেটা হলো এই যে হেপাটাইটিস বি এবং জন্ডিসের যে আলোচনাটা হয়েছে, তার মধ্যে মেজর যে জিনিসটা সেটা হলো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকোনাইট 6 খুব ভালো কাজ করে এবং নাক্সবোম 15, 16, 17, 18 পর্যন্ত চিলড্রেন 1, 2, 3 মাস 6 মাসের বাচ্চাদেরকেও এটা দিয়ে আল্লাহর রহমতে কিউর করা সম্ভব হয়েছে। এবং জন্ডিসের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা আপনি সিঙ্গেল মেডিসিন দিয়েছেন, এটা আপনাকে ধন্যবাদ। সাথে যে কমপ্লিমেন্টারি লাইকো ও খুব ভালো কাজ করে, 1.25 দিয়েছেন, 1.15 চাইছেন সাপোজিটিভ বাচ্চারা নিয়ে দিয়ে দিয়েছে কামতো বাজি তাড়াতাড়ি 1.15 সাপোজিটরি 200 পায়খানার জন্য তো নাই 1.15 না, ওরা 25 দিয়েছে। এই স্যার এখন এই ক্ষেত্রে আপনারা সেলিডোনিয়াম আর একটা মেডিসিন আছে সংযোজন হামিম ভাই, সেটা হলো কি রাসেল মাহমুদ ভাই লিখে নিলে ভালো হয়, সেটা হলো চিনিনাম সালফ। চিনিনাম সালফ এই মেডিসিনটা খুব ভালো কাজ করে, যেটা আমাদের লোকজনরা অনেকেই ব্যবহার করে না। আর চেলিডিয়াম মাদার এইগুলো কার্ডুয়াস মিনিনাস খুব ভালো কাজ করে। হেপাটাইটিস বির ক্ষেত্রে দুলাল স্যার একটা সবসময় মেডিসিন দেয়, কমন মেডিসিন ট্রাকজাকাম মাদার। হ্যাঁ, এই হেপাটাইটিস বি লিভার সিরোসিস পর্যন্ত ট্রাকজাকাম মাদারে খুব ভালো কাজ করে।
এবং স্যারে মাত্র 2টা মেডিসিন দেয়, সেটা হলো কার্ডুরাস মেরিনাস এবং ট্রাক্সাকাম মাদার। ক্যান্সার পর্যন্ত, লিভার সিরোসিস ক্যান্সার পর্যন্ত ওষুধটা খুব ভালো কাজ করে। সেটা লিখে রাখলে ভালো হয়, এই মেডিসিন গুলো সিরিয়াল লিখলে এর মধ্যে পোস্ট থাকলে সবাই দেখে দেখে হয়তো ইনশাল্লাহ। এক বললাম বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকোনাইট, 2 বললাম নাক্স। এটা বাচ্চাদের জন্ডিস যত থাকুক 1 বছর পর্যন্ত খুব দ্রুত কাজ করে। এরপর ব্রাইনিয়া, রাস্টাক্স, চেলিডোনিয়াম মাদার, চিনিনাম সালভ, কার্ডুয়াস মেরিনাস, লাইকোপোডিয়াম ভালো। আর 2টা মাদার, সেটা হলো ক্যান্সার এবং লিভার সিরোসিস। এর মধ্যে সম্ভব হলো কার্ডুয়াস মেরিনাস এবং ট্রাক্সাকাম মাদার। ধন্যবাদ, সবাই দোয়া করবেন। আমাদের বন্যা তো কেউ দেখেন না, সুন্দরবন বেড়াইতে আসার জন্য সকলকে অনুরোধ। জি ধন্যবাদ মাঝার ভাইকে, জাযাকুমুল্লাহ। আমরা ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং খুব দ্রুত ক্ষয়ক্ষতি থেকে উত্তরণ করা তৌফিক দিন। আমিন আমিন। সালাম জি, দিও নিশাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, সম্মানিত ডাক্তারবৃন্দ, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা সংযোজন থাকলে করতে পারেন। আমাদের সময় একদম শেষ পর্যায়ে। রাসেল ভাই একটা মেসেজ আসছে, ওটা রিপ্লাই দেন। জি হামিম ভাই মনে হয় মেসেজটা দেখছেন। জি রাসেল ভাই। হেপাটাইটিসের জন্য ভ্যাকসিন জরুরি কিনা একটু বলবেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিশেষ- দেখছি। এটা আমাদের একজন ডক্টর করছেন। হ্যাঁ হেপাটাইটিসের জন্য ভ্যাকসিন, আমরা যে হোমিওপ্যাথ আমরা তো ভ্যাকসিনে যেতে চাই না। আমরা যারা দেখা যাচ্ছে ভ্যাকসিন দেয়, এই ভ্যাকসিনের আরেকটা কমপ্লেইন তৈরি হয় পেশেন্টের শরীরে। আমরা বিশেষ করে কোভিড এর পেশেন্টের ভ্যাকসিনের কারণে যে পরিমাণ এখন পেশেন্ট সাফার করতেছে, সেজন্য ভ্যাকসিন মানে না দেওয়াটাই আমরা উত্তম মনে করি। কারণ আমরা তো হোমিওপ্যাথি ডক্টররা আমরা সাসেপ্টেবিলিটির কথা চিন্তা করি, আমরা পেশেন্টের ইন্ডিভিজুয়ালিটির কথা চিন্তা করি, আমরা ভাইটাল ফোর্সের কথা চিন্তা করি। আমরা তো করোনার ক্ষেত্রেও দেখছি একই বাসার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুইজন, হাজব্যান্ডের হয়েছে ওয়াইফের হয় নাই। আবার দেখা যাচ্ছে যারা ঘরের ভিতরে ঘর থেকে বেরই হয় নাই, দীর্ঘদিন দেখা যাচ্ছে ঘরের মধ্যে এসে করোনার ভয়ে কোনোভাবে বের হয় নাই, তারও দেখা যাচ্ছে করোনা হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ভ্যাকসিনটা আমরা অ্যাভয়েড, মানে আমরা ওইভাবে, আমরা তো হোমিওপ্যাথি ডক্টররা ভ্যাকসিনের সাইড এফেক্টের জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হয়, এবং আমাদের প্রচুর মেডিসিন আছে ভ্যাকসিনের সাইড এফেক্ট ট্রিটমেন্টের জন্য। সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনটাকে ওইভাবে সাপোর্ট, মানে আমার মনে হয় যে ভ্যাকসিন না নিলেই ভালো হয়। বাট অন্যরা যদি কারো কোনো মতামত থাকে আপনারা দিতে পারেন। জি হামিম ভাই, এখানে আমি যতটুকু জানি যে এইচবিএস এজি যাদের নেগেটিভ, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এটা টেস্ট করা হয়। এইচবিএস এজি যাদের নেগেটিভ তারা ভ্যাকসিন নিতে পারে, আর যারা পজিটিভ তারা নিতেই পারে না বা নেয় না, সাধারণত ভ্যাকসিন দেওয়ার সুযোগ নাই। এক্ষেত্রে মানে ই করবেন কিনা, কিছু বলবেন কিনা? রাসেল মাহমুদ ভাই, এই মুহূর্তে মাঝহার বলছিলাম, একটু কথা আছে যে সেটা হলো কি কোভিড-19 যারা 3 নম্বর ভ্যাকসিন দিয়েছে, 3rd ভ্যাকসিন যারা দিয়েছে, জি তাদের অ্যালার্জিটা এত গড়ো হয়ে গেছে যে লিভার কভারেজ করতে পারবে না। 2 নম্বর সেক্সুয়াল ডিসেবিলিটিটা একেবারে লস হয়ে গেছে মানুষের, মেল হোক আর ফিমেল হোক সবার। এটা কিন্তু কোভিড-19 তার 3 নম্বর ভ্যাকসিন দেওয়ার পরে এই প্রবলেমটা অ্যারাইজ করছে। এবার ভ্যাকসিন হেপাটাইটিস এজিটা যদি তাদের পজিটিভ থাকে, নেগেটিভ থাকে, নিতে পারে, এটা ঠিক আছে, কিন্তু ভ্যাকসিন আমাদের টোটালি নেওয়া যায় না। ভ্যাকসিনের আপনি যেটা বলছেন রিয়াকশনটা এত খারাপ, এক সময় ওর না থাকলে আরো হয়। এটা আমাদের ডাক্তাররা কেন বলে না, কি জন্য বলে না জানি না, কিন্তু ভ্যাকসিন নিয়ে যাচ্ছে, তার সাইড এফেক্টটা দিয়ে সাফার করছে। আর আমাদের যেটা আপনি বলছেন, এটা আপনাকে ধন্যবাদ যে আমাদের পেশেন্টরা এসে আমাদেরকে সিরিয়ালি টাইমলি ট্রিটমেন্ট করে না। আমার আন্ডারে আছে 4-5 জন ওই যে বি ভাইরাসের, ওদেরকে শুধু ব্রাইনিয়া আর লাইকোপোডিয়াম এই 2টা ওষুধ খাচ্ছে, ভালো আছে, রেশিও কোনো সময় বাড়ে নেই, এবং কোনো ভ্যাকসিন বা অন্য কিছু নেওয়ার দরকার নেই, তুমি স্বাভাবিক থাকো, অসুবিধা নেই। এবং লিভার যেটা সুইলিং হয়েছিল, ইনলার্জমেন্ট হয়েছিল, সেটাও ঠিক হয়ে গেছে। এখন এই কন্টিনিউয়াসলি যারা বুঝছে হোমিওপ্যাথির বই তারা নিচ্ছে, আর যারা বুঝছে না তারা নিচ্ছে না।
যে অন্য কোনো কথা থাকলে বলতে পারেন যে ভ্যাকসিন নিয়ে আমাদের কি উপকার হচ্ছে পেশেন্টের বা মানুষের লিভারের উপরে কি এফেক্ট করে ক্ষতি হচ্ছেটা কি? জি, থ্যাংক ইউ। আর কোনো ভাই বোনের কথা আছে কিনা? কথা না থাকলে আমাদের শেষ করতে হবে। জি ভাই, জি ভাই। আমাদের ডক্টর হাবিবুর রহমান ভাই আছেন, শেষে হাবিবুর রহমান ভাইকে একটু কথা বলার সুযোগ দিবেন। জি জি ইনশাআল্লাহ। জি জি, তার কোনো এই প্রসঙ্গে কোনো কথা আছে কিনা, এই যে আমার আজকের ক্লাসের উপর তার কোনো সংযোজন বিয়োজন বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা? ভাই আমি ভ্যাকসিনের উপরে একটু কথা বলবো। ভ্যাকসিনের উপর কথা বলবেন না? জি, আচ্ছা হাবিব ভাই বলেন, তাহলে বলেন। জি আসলে আমরা যে বলছি ভ্যাকসিনে আমাদের ক্ষতি হয়, লিভারে ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়, অনেকগুলা হেমাটোলজিক্যাল প্রবলেম আসে। এখন আমাদের এই ক্ষতির হার কত, এটা যদি আমরা একটা ক্লিনিক্যাল স্টাডি করে না বলি তাহলে কিন্তু এটা এই বলা কিন্তু কার্যকরী না। আমাদের একটা ক্লিনিক্যাল স্টাডি করে প্রমাণ করে দিতে হবে 100 জনের মধ্যে এত জনের ক্ষতি হয়, এইটা বলা দরকার। এইটা না বলে এই মুখস্থ কথা বললে আসলে এটা গ্রহণযোগ্য হয় না, এটা হলো নিয়মের কথা। এখন আপনাদের কাছে যদি এরকম কোনো ডাটা অ্যানালাইসিস থাকে তাহলে সেটা বলবেন, আদারওয়াইজ ভ্যাকসিন নিয়ে সারা দুনিয়া কাজ হইতেছে। আমি এর বিপরীতে বিশ্বস্বাস্থ্য এরকম একটা ক্লিনিক্যাল স্টাডি কোনো বিশ্ববিদ্যালয়ে হয়েছে তাহলে আমাকে এটা বলতে হবে, এটা হলো আমার কথা। ভ্যাকসিনের ক্ষতি এটা আমি নিজেও জানি, এটা হলো আমার ভ্যাকসিন নিয়ে কথা। আর আজকে যে ক্লাসটা হয়েছে এই ক্লাসটা নিয়ে আমি একটু যোগ করব। আসলে আপনি মাঝার ভাই যে ওষুধগুলোর কথা বলেছে এগুলো কিন্তু আমি নিজেও একেবারে প্র্যাকটিক্যালি আমি মনে হয় নিউনাটাল জন্ডিস আমি অনেক বেশি, জন্ডিসের পেশেন্ট আমি অনেক বেশি দেখি। এই সকল ক্ষেত্রে এकोनाइट খুব ভালো কাজ করে। নাক ভালো তো তাদের ক্ষেত্রে কার্ডিয়াস মেরিনাস নাক এই লাইকোপোডিয়াম এই যেগুলো কমন কাটে করতে হওয়া দরকার। এইটা নিয়ে আমি একটু 1-2 মিনিট কথা বলছি। এটা হলো লিভার বাংলাদেশে প্রতি অ্যাডাল্টদের লিভার 18 বছরের উপরে প্রতি 3 জনের 1 জনের লিভারের চর্বি জমেছে, অর্থাৎ লিভারের রোগ আছে। এটা গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে লিভার রোগী বেশি বাংলাদেশে। এই ধরনের অ্যানালাইসিস গুলো আমি করেছি এবং করেছি। এখন এই রোগীর ট্রিটমেন্ট এইটা আমাদের খুব ভালো মতো জানতে হবে। আমাদের দেশে এত বেশি ফাস্টফুড আমরা খাই, এটা ভারতও খায় না। ভারতে হিন্দুদের কিছু অভ্যাস আছে, তারা লেবু শসা গাজর টমেটো তারা এগুলো অনেক বেশি খায়। লিভার বসি খুব বেড়ে যাচ্ছে, এজন্য সাবকন্টিনেন্টে বেশি, সাবকন্টিনেন্টে বাংলাদেশে বেশি। এই ট্রিটমেন্ট এনলার্জমেন্ট অফ লিভার ট্রিটমেন্টে আপনাকে অবশ্যই আপনার ফুডকে কন্ট্রোল করতে। এর ভিতরে ভালো কিছু আমার অভিজ্ঞতা থেকে বলেছি, পেঁপে কাঁচা বা পাকা পেঁপে খাবে দৈনিক 100 গ্রাম করে বা 200 গ্রাম পারে পেঁপে পাতা। আরো চমৎকার রেজাল্ট আছে খালি পান আপনি সুপারি সহ বা সুপারি বাদ দিও, দিনে যতবার বাদ খাবে ততবার পান খাবে। পান খাওয়া ডায়াবেটিস জুস অনেক বেশি পরিমাণ বাড়ে, পিত্তরসের উৎপাদন বেড়ে যায়, হাড়ত্ব বেড়ে যায়, এটা শরীরের জন্য খুবই উপকারী। এরপরে আরেকটা হলো কাঠমাছি, যেটা হোমিওপ্যাথি বলে, ওর নাম নাইগ্রাম। এই শাকটা আমাদের দেশে এই সিজনে গম খেতে খাইলে হয়, মানুষ এগুলো খুব মজা করে মাছ দিয়ে রান্না করে খায়। ওর নাম নাইগ্রাম বা বন পায়। এই
শাক, আরেকটা হলো তেলাকুচার শাক। এটা আমাদের এটাও খুব চমৎকার। এটা দুন্দু করে শাকটা খেলে এই বাংলাদেশের যে 14টা শাক আছে এটা থেকে চৈত্র সংক্রান্তি বলা হয়। আখের রসে সালমোনেলা টাইফিস, সালমোনেলা প্যারাটাইফিস করে ঢুকে যায়। লিভার রোগীদেরকে আবার দেখা যায় যে ডাবের পানি খায়। হ্যাঁ, ডাবের পানি ভালো, সকাল থেকে 12টার আগ পর্যন্ত ডাবের পানি শরীরের জন্য খুব উপকার, লিভারের জন্য উপকার। কিন্তু বিকাল বেলা ডাবের পানি কম করে। এই জন্য এই খাবারগুলো, এই ফুড হ্যাবিট গুলো অবশ্যই মেনটেন করতে হবে। এর পাশাপাশি যে সকল গর্ভবতী মায়েদের এবং নিউনেটাল জন্ডিস যাদের, তাদের ক্ষেত্রে আসলে আমাদেরকে মায়েদের খাদ্যাভ্যাস কন্ট্রোল করতে হবে। এই জন্য আমি আসলে আজকে ক্লাস বেশি ভালো লেগেছে, কিন্তু আমার একটুখানি ছোট্ট একটা কারেকশন আছে। তিনি স্পিকার, তিনি যদি একটু চেহারাটা দেখা যায় তাহলে ভিজুয়াল কনসেন্ট্রেশন, মাইন্ড কনসেন্ট্রেশন, মনোযোগ মনোনিবেশ অনেক বেড়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করবো এরপর থেকে যিনি বক্তব্য রাখবেন তার চেহারাটা যাতে দেখা যায়। এই কথাগুলো বলে আমি ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার যারা জয়েন করেছেন তাদেরকে কষ্ট দিয়েছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। হাবিব ভাই পান খাওয়ার পরামর্শ দিলেন, সুপারিতে তো সমস্যা হবে। হ্যাঁ, সুপারি সমস্যা যেটা বলে, আমি রোগ যখন রোগ চলবে তখন তার পরামর্শ, আমি বলি না আপনি সারা জীবন খান। হাবিব ভাই পান খাওয়া ধরছে তো এনে সবার এই লাইনে আনতে চাইতেছে আর কি সিস্টেমে। পানের সাথে পর্দা খায়, সাদা খায়, সাদা ভাতা খায়, সেগুলো এটা ওই যে লেস করা শিয়ালের গল্পের মতো হবে আর কি শেষ পর্যন্ত। শুধু পান আর কিছু না, শুধু পান আর বড় জোর একটু সুপারি খেতে পারেন। কেন? সুপারিতে কিন্তু সুপারির ব্রেনের উপকার আছে। আমরা সবাই এগুলোর বিরুদ্ধে বলে, আসলে এগুলো কিন্তু আছে ওই যে একাডেমিক্যালি ওইভাবে স্বতঃসিদ্ধ না। স্টুডেন্টরা কিছু গবেষণা করে, এগুলো আবার বিভিন্ন বইগুলো, বিভিন্ন পত্রিকাতে এগুলো কিছু কন্ট্রাডিকশন আছে। আমি বলেছি পান সুপারি এটা যখন আপনার ডিজিটাল আকারে সময় খাবেন, অথবা আপনার মুখে যদি কোনো খান থাকে তখন আপনি খেলে যাবেন, আরো বেশি পাবেন। জি ধন্যবাদ হাবিব ভাইকে। আমার মনে হয় শেষ করা যায়। হাবিব ভাই এখন নেক্সট ক্লাসে রুটিন কি হবে বা কেমনে কি হবে আগামী মাসে ওইটার একটা রুটিন এটা টিপু সুলতান ভাই কিছু বললে বলেন, না হলে আমরা গ্রুপে এটা দিয়ে দিলেও হবে। টিপু ভাই আগামী মাসে আমরা আল্লাহ চাহে তো নেফ্রোলজির উপর বিস্তারিত ক্লাস হবে। আমাদের অনেক ভাই এতে অ্যাটেন্ড করবে ইনশাআল্লাহ। ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমরা শিডিউলটা গ্রুপে শেয়ার জি ইনশাআল্লাহ। তো শুকরিয়া। যে আজকের প্রোগ্রাম যে আমার মনে হয় আজকের প্রোগ্রাম শেষ করতে পারি আমরা, না? আর কার কোনো কথা না থাকলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।